প্রিয় ছাত্র ছাত্রী, আমি সেই স্বপ্ন দেখব যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেবে না। রাত্রে শুয়ে সেই স্বপ্ন দেখাকে স্বপ্ন বলবো না। এপিজে আব্দুল কালামের ভাষায় আমি সেই স্বপ্নর জন্য ছুটে বেড়াবো। প্রতিটা মুহূর্ত আমাকে জ্বালাতন করবে সেই অধরা স্বপ্নকে আমাকে সার্থক করে তুলবার জন্য। যে কটা দিন সময় আছে উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারের জন্য, সেই কটা দিন আমি মনে করি ছোট ছোট করে পার্ট পার্ট করে আমরা যদি বিষয়গুলোকে নিয়ে বসি, একটু ভাবি, আর একটুখানি যদি চর্চা করি বা দেখি, 15 মিনিট 20 মিনিট যদি আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু রিয়ালাইজ করি, তাহলে আমার মনে হয় রেজাল্ট খারাপ হবে না। মনের মধ্যে যদি একটা গিল্টি ভাব থাকে, একটা কচকচানি ভাব থাকে যে এটা করতে হবে, এটা না করলে অস্বস্তি বোধ হচ্ছে, এই জায়গাটা মনের মধ্যে যত সময় না আসবে কনসেপ্ট তত সময় ক্লিয়ার হবে না। ছোট প্রশ্ন মনে রাখতে গেলে আলাদা কোনো টিক্স নেই, এর কোনো বিজ্ঞানসম্মত কারণ নেই আজ পর্যন্ত। ছোট প্রশ্ন মনে রাখতে গেলে একটাই বিজ্ঞানসম্মত টিক্স, সেটা হচ্ছে বিষয়কে জানা, বিষয়কে বোঝা, ওর জন্য পড়াশোনা করা। আর পড়াশোনা করার জন্য তোমাকে সময় ত্যাগ করতে হবে, এবং এই সময় ত্যাগ করবার জন্য তোমাকে বন্ধু বান্ধব, তোমার মোবাইল ফোনটাকে কিছুদিনের জন্য দূরে সরিয়ে দিতে হবে, তবেই সাফল্য আসবে। আজকে 40টা প্রশ্ন দেব। এই 40টা প্রশ্নগুলো তুমি রেডি করেছো কিনা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে মিলিয়ে নেবে। এবং এই প্রশ্নগুলো কিন্তু বেছে নেওয়া প্রশ্ন, যে যে ভিডিওগুলো আমি দিচ্ছি তোমাদের প্রত্যেকটা কিন্তু বাছাই করা প্রশ্ন, সুতরাং এইগুলোকে অবহেলা করে দিলে চলবে না। এরপরে আমরা বিভিন্ন 40 নম্বরের জন্য সেট আমরা এখানে আলোচনা করব, সিলেবাসটা শেষ হবে তারপরে। আজকের যে 40টা প্রশ্ন যেগুলো আমি বেছে নিয়েছি দেখে নাও। কে শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেন? টিপু সুলতান। কি স্যার স্বাধীনতার বৃক্ষ? ফরাসি বিপ্লব, তোমরা ফেব্রুয়ারি বিপ্লবের নাম শুনেছ, জুলাই বিপ্লবের নাম শুনেছ। সেই সময় টিপু সুলতান ফ্রান্সে গিয়েছিলেন এবং ফ্রান্স থেকে তিনি স্বাধীনতার বৃক্ষ এনে তিনি মহীশূরে স্থাপন করেছিলেন। এই স্বাধীনচেতা ব্যক্তিটি যিনি 1799 সালে 4th ইং মহীশূরের যুদ্ধে মৃত্যুবরণ করেন এবং দেশের জন্য প্রাণ দেন। এই টিপু সুলতানের 2 পুত্রকে ইংরেজরা জামিন রেখেছিল 1792 সালে শ্রীরঙ্গপত্তমের যুদ্ধের পর যে সন্ধি হয় শ্রীরঙ্গপত্তমের সন্ধিতে। ভাবা যায়, দেখেছো যে নিজের 2 পুত্রকে জামিন রাখতে হচ্ছে ইংরেজদের অধীনে, টাকা দেবে, ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবে। এই হচ্ছে টিপু সুলতান, যার পিতা হায়দার আলী, আর এক স্বাধীনতা চেতা বিশিষ্ট ব্যক্তিত্ব, মহীশূরের গর্ব। পিতা পুত্রই ভারতের ইতিহাসের জন্য আইকন, যারা যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন। পিতাও হায়দার আলী, ছেলে বা পুত্র টিপু সুলতান। নেক্সট প্রশ্ন, 4th ইং মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল কত সালে? তাহলে 1799 সালে। মালভেরি যুদ্ধ 1799। ওই যুদ্ধে টিপু প্রথম দিকে জয়ী হলো, পরবর্তীকালে পরাজিত হন, নিহত হন। স্বাধীন মহীশূর রাজ্যের অস্তিত্ব ধ্বংস হয়ে যায় 1799 সালে, যে মহীশূর ইংরেজদের প্রবল প্রতিপক্ষ ছিল। টিপু সুলতানের সঙ্গে 4th ইং মহীশূর যুদ্ধের সময় ইংরেজ গভর্নর কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। শ্রীরঙ্গপত্তমের যুদ্ধে তাহলে কে পরাজিত হলো? টিপু সুলতান। জয়ী হলো কে? ইংরেজ। সঙ্গে ছিল কে? ও লর্ড ওয়েলেসলি, ইংরেজ গভর্নর। স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আর একজন, ছত্রপতি শিবাজী, যিনি কখনো মুঘলের কাছে নিজেকে মাথা নত করেননি। তিনি কখনো মস্তক নত করেননি বা মাথা নত করেননি। ছলে বলে কৌশলে ঔরঙ্গজেব তাকে রাজধানীতে এনে বন্দি করেছিল সন্ধি করার অজুহাতে, কিন্তু তবুও তাকে আটকে রাখতে পারেনি। ফলে ঝুড়িতে করে পালিয়ে গিয়েছিলেন বা চলে গিয়েছিলেন বুদ্ধি করে। তাকে ঔরঙ্গজেব পার্বত্য মুশিক বলে অভিহিত করেছিলেন।
কারণ ছত্রপতি শিবাজী তিনি হিন্দু পাতশাহী প্রতিষ্ঠার অন্যতম পথপ্রদর্শক, যে ভারতবর্ষকে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন তিনি দেখেছিলেন। তিনি অষ্টপ্রধান চালু করেছিলেন এবং তিনি অষ্টপ্রধানের প্রধান ছিলেন। তিনি বুঝেছিলেন যে এই অষ্টপ্রধানরাই আমার এই সাম্রাজ্য শাসন ব্যবস্থা শাসনগত পরিকাঠামোগত পরিচালনা করবে। পেশোয়া, অমর্তা, ওয়াকেনবিশ, দাবির, ন্যায়াধীশ এরকম অষ্টপ্রধান তিনি নিয়োগ করেছিলেন। উদ্দেশ্য কি? মারাঠাকে আরো সুন্দর প্রশাসনিক স্তরে নিয়ে গিয়ে সুশাসন ব্যবস্থা দ্বারা সেই মারাঠাকে একত্রিত করা। তিনি করতেও পেরেছিলেন। অর্থনীতি ভালো ছিল না বলে চৌথ এবং সহদেশমুখী কর তিনি আদায় করতেন। চৌথ 1/4 সহদেশমুখী 1/10, যে মারাঠাদের দ্বারা আক্রান্ত হবে না এই প্রতিশ্রুতিতে তাকে কর দিতে হতো। কারণ মহারাষ্ট্রের অর্থনীতি তখন ভালো ছিল না। এইগুলো বুঝতে হবে, মহারাষ্ট্রের ইতিহাস জানতে হবে, শিবাজির ইতিহাস জানতে হবে, তবে শিবাজি সম্পর্কে জানা যাবে। নেক্সট প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761। পানিপথে তাহলে প্রথম যুদ্ধ কত? 1526। যে পানিপথের প্রথম যুদ্ধের মধ্যে দিয়ে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা 1526 থেকে 1857 সিপাহী বিদ্রোহ পর্যন্ত। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। মহাবিদ্রোহের সময় সিপাহীরা যাকে আইকন করে ভারতের প্রধান মন্ত্রী হিসাবে তারা যাকে প্রজেক্ট করেছিল। নেক্সট প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধে আফগান শাসকের হাতে মারাঠা শক্তি বিপর্যয় হয়েছিল। এই আফগান শক্তি যিনি ছিলেন তার নাম কি? মোহাম্মদ শাহ আবদালি। প্রথম মাধব রায়ের মৃত্যুর পর পেশোয়া পদে কে বসেছিল? নারায়ণ রাও। মারাঠাদের মেকিয়াভেলি নামে কে পরিচিত? নানা ফড়নবিশ। মারাঠাদের মেকিয়াভেলি। বেসিনের সন্ধি কত সালে হয়? 1802 সালে। কাদের মধ্যে হয়? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে। এই পেশোয়া পদটাই ধ্বংস হয়ে গেল এই বেসিনের সন্ধি দ্বারা। এই বেসিনের সন্ধি দ্বারা পেশোয়াদের স্বাধীনতা চিরতরে বিসর্জিত হয়ে গেল, ইংরেজদের গোলামিতে পরিণত হলো। পেশোয়া কথার অর্থ কি? প্রধানমন্ত্রী। জানতে হবে। পেশোয়া পদ বিলুপ্ত হয় কোন সন্ধির দ্বারা? পুনা সন্ধি। মারাঠাদের শেষ পেশোয়াকে নাম কি? দ্বিতীয় বাজিরাও। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল কারা? মালয়ে পর্তুগিজরা। পূর্ব ভারতের দ্বীপপুঞ্জের অপর নাম কি? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? হল্যান্ড। নতুন বিশ্ব বলতে যে মহাদেশ বোঝায় তার নাম কি? আমেরিকা। আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছিল? কলম্বাস। কার নাম অনুযায়ী আমেরিকা নাম হয়? আমেরিগো ভেসপুচি। কলম্বাস সর্বপ্রথম আমেরিকার কোন দ্বীপে পদার্পণ করেন? সালভাদর। আমেরিগো ভেসপুচি কত খ্রিস্টাব্দে ব্রাজিলে পৌঁছান? 1499 ব্রাজিলে। কে ইনকা সভ্যতা ধ্বংস করেছিল? ফ্রান্সিস পিজারো। ইনকা সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, টিউটনিক সভ্যতা, এই সভ্যতাগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় বা সব থেকে উচ্চ সভ্যতার নাম কি? টিউটনিক সভ্যতা। জানতে হবে। রেড ইন্ডিয়ান নামে কারা পরিচিত? দক্ষিণ আমেরিকার ইংরেজদের একটা শাখা, সেই অধিবাসীরা। এরাই দক্ষিণ আফ্রিকায় প্রভুত্ব করেছিল। এরাই দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের শাসন, শোষণ, অত্যাচার করত। এরাই দক্ষিণ আফ্রিকার কয়লা, লোহা এবং প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ বা মাটির তলার সম্পদ সব ব্যবহার করত। এরাই দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলাকে 27 বছর কারাদণ্ড দিয়েছিল। বিশ্বের চাপে অবশেষে তাকে মুক্ত করলো এবং ওখানে নির্বাচন হলো। সেই নির্বাচনে এই নেলসন ম্যান্ডেলার দল এনসি, ন্যাশনাল কংগ্রেস জয়ী হয় এবং পৃথিবীর প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাতে। এই দক্ষিণ আফ্রিকাতে কিন্তু প্রথমে মহাত্মা গিয়েছিলেন ওকালতি ব্যবসা করতে। এই দক্ষিণ আফ্রিকায় কিন্তু নেতাজির সত্যাগ্রহ ধারণা তৈরি হয়েছিল।
এই দক্ষিণ আফ্রিকাতেই 3টি বই পড়ে তার জীবন পরিবর্তন হয়েছিল, আনটু দ্য লাস্ট, কিংডম অফ গড এবং ডিসওবিডিয়েন্স। থেরো, রাস্কিন, টলস্টয়, এই 3জনের বই, এই 3টে বই পড়ে তার জীবন পরিবর্তন হলো। সত্যাগ্রহের আদর্শ তিনি গ্রহণ করলেন এবং এই সত্যাগ্রহের আদর্শ গ্রহণ করেই তিনি ভারতবর্ষে আসার আগে ওইখানে সত্যাগ্রহ আন্দোলন করলেন দক্ষিণ আফ্রিকার নাটালকে কেন্দ্র করে, এবং তিনি একটা যে ফার্ম তৈরি করেছিলেন তার নাম টলস্টয় ফার্ম, তার মূল কর্মকেন্দ্র ছিল। তারপর তিনি ভারতে চলে এলেন 1915 সালে। 1916 সাল, 1 বছর ধরে সারা ভারতবর্ষ তিনি চষে বেড়ালেন, ঘুরে বেড়ালেন, জনগণের সঙ্গে কথা বললেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, কৃষকদের সঙ্গে কথা বললেন, শ্রমিকদের সঙ্গে কথা বললেন, সুদাকল শ্রমিকদের সঙ্গে কথা বললেন। 1917 সালে গিয়ে তিনি প্রথম আন্দোলন করলেন চম্পারণ সত্যাগ্রহ, 3 কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে। তার দ্বিতীয় সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহ, এটাও বিহারে, তার গুজরাটের খেদাতে। তৃতীয় যে সত্যাগ্রহ আহমেদাবাদ মিল মালিকদের বিরুদ্ধে, মিল শ্রমিকদের পক্ষে 50% দাবি, বেতন বৃদ্ধির দাবিতে। এই আন্দোলনগুলো তিনি কিন্তু করেছিলেন এবং পুরোটাই অসহযোগ সত্যাগ্রহের আদর্শের উপর ভিত্তি করে। মিছিল, মিটিং, হরতাল, বয়কট, এই ছিল তার আন্দোলনের ঢং। তাহলে এই দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের ভারতবর্ষের কিন্তু একটা সম্পর্ক আছে। এই দক্ষিণ আফ্রিকাতে ভারতীয় অনেক শ্রমিক, ওইখানে চুক্তিবদ্ধ শ্রমিকরা কাজ করতে নিয়ে যেত বা নিয়ে যাওয়া হতো এবং তাদের উপরে নির্মম শাসন, শোষণ, অত্যাচার এবং তাদের ন্যায্য প্রাপ্য দেওয়া হতো না। মহাত্মা গান্ধীকে পেয়েছিলাম এই দক্ষিণ আফ্রিকা থাকাকালীন। এত কিছু কিন্তু জড়িত আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমাদের মহাত্মা গান্ধী এবং ভারতের। মন্ডনীতি প্রণয়ন করেছিল কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় ইংল্যান্ডের প্রথম উপনিবেশ গড়ে উঠে, আমেরিকাতে ইংল্যান্ডের প্রথম উপনিবেশ গড়ে উঠেছিল কোথায়? ভার্জিনিয়ায়। আমেরিকা যে আজকে প্রথম বিশ্ব, সেই আমেরিকার 13টি দ্বীপেও কিন্তু ইংল্যান্ড উপনিবেশ তৈরি করেছিল, নাম হয়েছিল ত্রয়োদশ উপনিবেশ। ওই আমেরিকাতে ইংল্যান্ড এমনই একটা জাতি বলো বা একটা শক্তি বলো, পৃথিবীর বেশিরভাগ দেশে তাদের উপনিবেশ ছিল। নেক্সট, আমেরিকা স্বাধীনতা লাভ করে। আমেরিকার স্বাধীনতা ঘোষণাবদ্ধ হয় 1776, 1781-তে। কানাডার প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল কারা? ফ্রান্স। ইংল্যান্ড যদি পৃথিবীর 1 নম্বর শক্তিধর রাষ্ট্র হয়, তাহলে কিন্তু ফ্রান্সও কিন্তু কম নয়। ফ্রান্সেরও কিন্তু অনেক উপনিবেশ ছিল এই পৃথিবীর বিভিন্ন দেশে। আমেরিকায় ফরাসিদের উপনিবেশ হাত ছাড়া কত সালে? 1815 সালে। সুয়েজ খাল জাতিকরণ করা হয়েছিল কত সালে? 1869 সালে। এবং বলকান শব্দের অর্থ কি? পর্বত। ওয়েল পলিটিক নীতি গ্রহণ করেছিলেন কে? বিশ্ব রাজনীতি কাইজার দ্বিতীয় উইলিয়াম। সেও চেয়েছিল পৃথিবীর বিভিন্ন জায়গায় তার উপনিবেশ হোক, তারও অতৃপ্ত চাহিদা আছে, সেও নিজেকে নিয়ে সন্তুষ্ট নয়, সেও ইংল্যান্ডের মতো তারও খিদে ছিল। রিয়েল পলিটিক নীতির প্রবর্তক কে? বিসমার্ক। রক্ত লৌহ নীতির প্রবর্তক বিসমার্ক। কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা কারা? বেলজিয়াম। কে অখিল শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? রণজিৎ সিংহ, যার ভবিষ্যৎ বাণী ছিল এই ভারতবর্ষ সম্পর্কে সব লাল হয়ে যায়গা, অর্থাৎ সারা ভারতবর্ষ ইংরেজদের হয়ে যাবে এক সময়। কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই ভারতবর্ষ টিকিয়ে রাখা যাবে না এই ইংরেজদের হাত থেকে। হলেও তাই। তিনি ছিলেন সুকার চুকিয়া মিশলের অধিপতি। মিশল মানে ছোট ছোট শিখ গোষ্ঠী। নেক্সট, কে খালসা বাহিনী গঠন করেছিলেন? গুরু গোবিন্দ সিং। কত খ্রিস্টাব্দে ইংরেজ ও রঞ্জিত সিং এর মধ্যে অমৃতসরের সন্ধি হয়েছিল? 1809। পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন কে? লর্ড ডালহৌসি। আধুনিক পাঞ্জাবের জনককে? লর্ড ডালহৌসি। কত সালে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? 1849 সালে। তাহলে আধুনিক পাঞ্জাবের জনক লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতির প্রবর্তক লর্ড ডালহৌসি।
দত্তক প্রথা বন্ধ করার পেছনে কার অবদান? লর্ড ডালহৌসি। কুশাসন ও যাতে রাজ্যগ্রাস নীতিকে লর্ড ডালহৌসি। রেলপথের জনককে লর্ড ডালহৌসি। টেলিগ্রাফ প্রবর্তন কার হাত দিয়ে? লর্ড ডালহৌসি। তাহলে লর্ড ডালহৌসি একাধারে নগ্ন সাম্রাজ্যবাদী শাসক, আবার অপর দিকে তিনি এই ভালো ভালো কাজগুলিরই সাক্ষী। পরের প্রশ্ন, অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি। কত সালে? 1798। প্রথম অধীনতামূলক মৃত্যু নীতি স্বাক্ষর করেছিল কে? হায়দ্রাবাদের নিজাম। তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 40টা প্রশ্ন কিন্তু দিয়েছি। আশা করি এই প্রশ্নগুলো তোমরা দেখবে শেষ পর্যন্ত। আমি এইভাবে তোমাদেরকে প্রশ্ন দিতে থাকবো, অধ্যায় ধরে ধরে, গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ।